এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। এই তো গান। সুরফুর গেছে, প্রচুর ফুল ফুলেছে, ছেড়াও সুর, ছেড়াও সব বাদ দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে, কি ঘুমিয়ে আছে? অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। এই জন্য পরমেশ্বরের কথা বলেছি, সে অনির্বচনীয়, তাকে বলে এক্সপ্রেস করা যাবে না। যে ভগবান কি, বোকা বোকা প্রশ্ন। যে জানে ভগবান কি, কাকে বলে কথাতেই বলতে পারবে না, বিকজ এটা অনির্বচনীয়। যে জন আমার না বুঝি না, হয়েছিল আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। এগুলো বাদে, এগুলো আমাদের তৈরি, এগুলো থিওরি, ছন্দ তান কিছু না, ঠিক আছে? গানটা আছে। তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার। এই তো বলেছি, এই জীবন, এটা জীবন। ঠিক, ওই তুমি ছেড়ে চলে গেলে গানে তো জীবন থাকতে হবে না, তবেই গানটা জীবনমুখী হবে, ঠিক আছে? এই যেগুলো সকল জীবনমুখী বলে, কোথায় জীবনের হতাশা বোধটা রয়েছে, সেই ব্যাপার কই? যে তুমি হাজার ভেঙে যাওয়ার পরেও যে দুটো লাইন শুনে উঠে দাঁড়াবে, দুটো লাইন শুনে বুঝবে এ না বস এইটাই জীবন না, জীবনের পরেও কিছু আছে, কই সেটা? তবেই গানটা হবে জীবনমুখী। সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখুক আর যে অরিন্দম ঠাকুর লিখুক, বুঝছো? গান তখনই জীবনমুখী হবে যখন সে জীবনের কথা বলবে, জীবনে ব্যর্থতা না, জীবনের কথা না, ব্যর্থতা না, অ্যাচিভমেন্ট, জীবনের কথা বলবে, হাউ লাইফ ওয়ার্কস, সেটা যে গানটা ডিসক্রাইব করে দেখাবে, সেটাই জীবনমুখী গান। ভালো খারাপ তো আমি ওই অর্থে বলিনি, সবই ভালো। ওয়েলকাম স্যার আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ। কেমন আছেন বলুন? আমি কারেক্ট আছি, অল টাইম কারেক্ট থাকি। ভেরি গুড। তোমরা কেমন আছো সব? আমরা সবাই ভালো আছি, কোনো অসুবিধা নেই, আর চেষ্টা করছি এগিয়ে যাওয়ার যতটা পারা যায়। তোমাদের চ্যানেলের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, আরো বড় জায়গায় তোমরা পৌঁছাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। একদম প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, মিউজিকের প্রতি ইন্টারেস্ট আসলো, রক মিউজিকের প্রতি কেন গেল? ও হ্যাঁ, মিউজিকের প্রতি আমি তো ছোটবেলায় ধরো ওই মানে যেরকম আর কি সবাই শেখে সেরকমভাবেই শিখেছি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ক্লাসিক্যাল দিয়ে শুরু হয়েছিল। দিয়ে তারপরে আমি তখন দেখলাম যে আমার যে ভেতরের ইমোশন, যে কথা, সেইগুলো আমি অ্যাকচুয়াল রক মিউজিক কি জিনিস জানতামই না, ঠিক আছে? ও যেটা আর কি হয়, যারা এখনকার দিনে দেখি যারা গান বাজনা করে, অনেকেই আছে অনেক থেকে যারা একটু ক্লাসিক্যাল বা ট্র্যাডিশনাল টাইপের গান বাজনা করে, ওরা না ঠিক রক মিউজিকটাকে অতটা ইয়ে দেখে না, হ্যাঁ উচ্চাঙ্গ সঙ্গীত বলে না, ঠিক আছে? তাহলে এগুলো কি নিম্নাঙ্গ সঙ্গীত? হ্যাঁ বুঝি না যে বানায় যারা করেছে, ঠিক আছে? তো আমিও ওরকম ছিলাম, একটু স্টেরিও টাইপ ছিলাম, এগুলো গান বাজনা নয়, এটাই গান বাজনা, এই ওই ওই। তারপরে শুনলাম, ঠিক আছে, চলো ঠিক আছে চলো এত কি জিনিস, শুনতে শুনতে তো প্রেমে পড়ে গেলাম,
ঠিক আছে, মিউজিক রক মিউজিকটা কথা সবই মিউজিক। তারপরে ওই ক্লাস তখন কিছু বলি 11-12 তখন তো ওই উঠতি বয়সে ফুর্তি, ওইখানে তো একটু সাউন্ডটা ভালো লাগছে শুনতে, কথা বুঝতে পারছি না কিছুই। কারণ এত ফার্স্ট আমার রক গান শোনা, রক ব্যান্ড ফসিস, রূপম ইসলামই শুনেছি প্রথম আর কি রক। তারপরে আস্তে আস্তে তো শোনার পরিধিটা বেড়েছে, তো কথা আমি কিছুই বুঝতে পারতাম না ঘোড়ার ডিম কী বলছে। আর রূপম ইসলামের ওই প্রথম অ্যালবামে বেশ কয়েকটা গান আছে যেগুলো অতটা পপুলার না, বাট খুব ভালো গান, কিন্তু খুব একটু ফাস্ট বলা হয়। ঠিক আছে, আমি জানি না যদি ভুল হয় ঠিক করে না, মিলেনিয়াম গানগুলো বোধহয় প্রথম দিকেরই। ওই গানগুলো আমার আমার স্কেপটা ভালো লাগে, সাউন্ড স্কেপটা ভালো লাগছে, বাট কথা বুঝতে তারপরে আস্তে আস্তে কথাগুলো বুঝতে শুরু করলাম। কারণ আমার তো দ্রুত শোনার নেই, যে কেউ যদি দ্রুত না শোনে, তুমি যদি একটা র্যাপ শোনাতে দাও, সে র্যাপ গাইতে পারবে না, বুঝতেই পারবে না কী করবে, কী বলছে ধরতেই পারবে না। সো তারা বলে দেবে কিন্তু যে র্যাপের মধ্যে কিছু নেই, সব কিছুর মধ্যে আমার কিছু না কিছু আছে, লোক এত লোক করছে কেন? ঠিক আছে, আমি তো ধরো আমার কাছে কোনো গান মানে গান, ঠিক আছে, পুরুলিয়ার ডিজে সং শুনি আমি, ঠিক আবার রবীন্দ্রনাথ, তুমি রূপম ইসলাম আর নজরুল ইসলামকে এক পাতে রাখতে পারলে তবেই মিউজিশিয়ান, নাহলে মিউজিশিয়ান না। ঠিক আছে, মিউজিশিয়ানের মধ্যে আমরা ভেদাভেদ করি, হ্যাঁ, এর পর হবে না। ঠিক আছে, ভালো মিউজিক খারাপ মিউজিক খারাপই হতে পারে না, খারাপ মিউজিক বলে কিছুই নেই, খারাপ বলেই কিছু নেই। ঠিক আছে, খারাপ মানে কি নেগেটিভ, তো নেগেটিভ যেটা সেটা এক্সিস্ট করে কী করে, তো জিরোর নিচে থাকবে, এক্সিস্টেন্সই নেই। এই হচ্ছে ব্যাপার, এই রকের শুরু, তারপরে এই আর কি। না, খারাপ নয় বলে আমি এখন তাহলে যা ইচ্ছা তাই মিউজিকের নামে বানাতে পারি? মিউজিকের নামে তুমি মিউজিকই বানাতে পারো, আর কি বানাবে? তুমি ভগবানের নামে মানুষ খুন করতে পারো, হ্যাঁ ঠিক আছে, মিউজিকের নামে মানুষ খুন করতে পারো না, মানুষ মিউজিকের মধ্যে মিউজিকই বানাবে, কী করবে? হয় তুমি সুরে গাইবে অথবা বেসুরে গাইবে। সুর বেসুরটা কথা না, কথাটা হচ্ছে তুমি গাওয়ার সময় কতটা নিজে আনন্দ থাকছো, ঠিক আছে, ওটাই ব্যাপার। ঠিক আছে, সব ভালো খারাপ কি, একটা লোক কারো গলায় তো সুর নেই, হ্যাঁ, মনের খেয়ালে একটা বসে মাঠের ধারে গান গাইছে, সে বেসুরো গানও যদি ভালো করে শোনা হয় খুব প্রাণবন্ত লাগবে। নাহলে তো আমরা গৌর খ্যাপা তো অনেক গান আছে, ওর সুরের অতটা দিকে নজর দিচ্ছে না, কিন্তু বলছে কীভাবে, কী এক্সপ্রেস করি, মনে চুপ করে শুনি একটা সাধু সাধু কী বলছে, যা বলছে অমৃত। ঠিক আছে, তো এটাই ব্যাপার, শান্তি শান্তি আনন্দ। গান কি, গান আনন্দ। মেনলি রক মিউজিকে লিরিক্সের প্রভাবটা অনেক বেশি, যে কোনো গানেই লিরিক্সের প্রভাব বেশি। ও আর কি, ক্লাসিক্যাল গানে একটু কম আছে, ততক্ষণ ক্লাসিক্যাল গানে ওই যে খালি ওই সেই আসছে কি, পিয়া বাইরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে রয়েছে, এদিকে শাশুড়ি আর ননদ যেতে দিচ্ছে না, আর আমি যে পায়েলটা পড়েছি ঝুমঝুম করে, ওরা তো সবাই ঘুম ভেঙে যাচ্ছে। এই নিয়ে প্রচুর গান আছে, মানে ওখানে লিরিক্সের ভ্যারিয়েশন অতটা নেই, সুরের ভ্যারিয়েশনটা আছে, বাট আমাকে তো লিরিক্সটা টানে, আমার কাছে সুর একটা মাধ্যম মাত্র কথাটা পৌঁছে দেওয়ার। লিরিক্সটা দিয়ে কি আপনি কিছু প্রতিবাদ বা কিছু মানে সমাজকে কিছু শোনাতে চাইছেন না নিজের জন্য করছেন? না, কি শোনাবো সমাজকে? আচ্ছা, ওই গান লিখেছিলাম, এখন তো মনে হয় না লিখলেও হতো, কোনো ব্যাপার না। না, আপনার গানটা আমার খুব ভালো লেগেছিল, আপনি যে গানটার কথা বলছেন, গানটা আমারও ভালো লেগেছে। কিন্তু আপনি তো নিশ্চয়ই কোনো মেসেজ দিতে চাইছেন? তখন ইচ্ছা কি মেসেজ লেখা আছে, কি বলেছিলাম যেন, যে গানটা পরে হয়তো কারোর মনেও থাকবে না, জানি তোমরা সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে, এটা ন্যাচারাল, সত্যি কথা লিখেছি আমি, কাউকে শোনাতেই লিখিনি তো। আমি বলছি না তোমার ভুলে যাওয়াটা দোষের, আরে ভাই তোমার জীবন দেখো না, তুমি কত ঝামেলা আছে, তারপরে কে কোথায় রেখেছে অত ভাবার টাইম আছে তোমার? টাইম নেই, ওই জন্য বলছি তোমরা ভুলে যাবে। ওই টাইমের পরেও তো আরও 4-5 পরপর হয়েছে, আরও বেশি হয়েছে, আমি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছি, এখন হয়তো ভারতবর্ষে হয়ে গেল, তো কী করে হবে, কি কাকে পরিবর্তন করবো? আমার গান ফান দিয়ে কেউ কোনোদিন পরিবর্তন হয় না, পাগল। তাহলে কেন লিখছি, ইচ্ছা খুশি, আমার ভালো লাগছে তাই। শিল্পীর কোনো কেন থাকে না, শিল্পের কোনো কারণ থাকে না। এই কারণ নিয়ে যদি ভ্যানগক ছবি আঁকতে বসতো, সারা জীবনে ভ্যানগক ছবি আঁকতে পারতো না। কী কারণ? গীতবিতান লেখার কী কারণ? রবীন্দ্রনাথের কী দরকার হয়েছে? সারা জীবন ধরে লিখে গেছে, কেন লিখেছে? উনি সমাজকে কোনো বার্তা দিতে চাইছেন, ওনার যেটা ভালো লেগেছে, ওনার যে শিল্পের যে বোধ ওনার মধ্যে জাগ্রত হয়েছে, সেটা উনি লেখার মধ্যে প্রকাশ করেছে। এতে কেউ যদি ভালো খুঁজে নিতে পারে, এ তার ব্যাপার। ঠিক আছে, আমার গান অনলি আমার ভালো লাগে বলে আমি গাই,
কার ভালো লাগলো না আমার কিছু আসে না, ভালো লাগলে সে আমার পরম পাওয়া শুনবে, খারাপ লাগলে গালাগালি দেবে সেটাও পরম পাওয়া, তাও জোড়াত, ঠিক আছে চলো, ঠিক আছে। সে খারাপ লাগার তার নেগেটিভ কমেন্টের মধ্যে যদি সত্যতা থাকে, আমি চেষ্টা করি সেটা আমার নিজের বেটারমেন্টের কাজে লাগাতে, সেটা ভালো কথা, কেউ খারাপ বলছে আমাকে। আর যদি দেখি যে না এমনিই বলছে কোনো কারণ নেই, ঠিক আছে চলো, যার মতো তোমার মতো ওটাই ছিল তুমি দিয়েছ, খেপা যে আমি খুশি, চলো। অভিযোগ নেই কোনো। ঈশ্বরে বিশ্বাস করেন? কোনো কিছুতে বিশ্বাস করি না, হয় জানি অথবা জানি না। একটু এক্সপ্লেন করে বলুন। বিশ্বাস কি, ঈশ্বরে বিশ্বাস করি তো বিশ্বাস করে কি হবে, জানার চেষ্টা করতে হবে, আজকে নেই দেখো, ঠিক আছে। বিশ্বাস যখন করবে তখন তোমার জানা থেমে যাবে। ঈশ্বর আছে কিনা আমি বলে দিলাম ঈশ্বরের সাথে তোমার কি হবে, তোমার কি অনুভূতি হবে? হ্যাঁ, এই যে আস্তিক নাস্তিক সব সমান, দুটোই সমান। এই একজন বিশ্বাস করছে নেই, একজন বিশ্বাস করছে আছে, কেউ জানছে না, ঠিক আছে। আমি জাস্ট জানার চেষ্টা করছি, আমি জানি না, জানার চেষ্টা করছি। বিশ্বাস কিছু নেই। তো এত চলছে, একটা ট্রেন্ড চলছে ম্যানিফেস্টেশন, হ্যাঁ কি ও ম্যানিফেস্টেশন, আচ্ছা, হ্যাঁ ল অফ অ্যাট্রাকশন, হ্যাঁ সে তো পুরোটা বিশ্বাসেরতেই চলছে। হুম, যে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস শোনো, বিশ্বাসের অনেক ভাগ আছে, সেটার একটা পাওয়ার আছে, মানে অনেক, আমি বলছি না ব্যাপারটা ম্যানিফেস্টেশন সত্য না মিথ্যা, ঘরে বসে বসে চোখ বন্ধ করে ভাববে আমার সব হয়ে গেছে, হয়ে যাবে, হয় না? ম্যানিফেস্টেশন কি, সংকল্প কি, সংকল্প কি জিনিস? দেখো গৌতম বুদ্ধ একটা কথা বলেছিল, যেটা তুমি ভাববে ভাই সেটা হয়ে যাবে, তাই খুব ভেবে চিন্তে ভাবো, যেটা চাইবে সেটা পেয়ে যাবে, চাওয়াটাতে কন্ট্রোল করো, চাইবে সেটা অবশ্যই পেয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তুমি ধরো কী করছো এখন, তুমি পডকাস্ট সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছো, ফ্রেন্ড সার্কেলে কে কে আছে, মধুমাতাল আছে, চোর গুন্ডা বদমাশ আছে, সাংবাদিকে এই এই লাইনের লোকই আছে, এই ওরিয়েন্টেড লোকই আছে, এইটাই ল অফ অ্যাট্রাকশন। দেবে ধরো এই যে ঘরের মধ্যে তোমায় যদি বলি সরস্বতী ঠাকুরের মূর্তি কোথায় আছে, তুমি কিন্তু খুঁজে বল দেবে ওখানে আছে, কিন্তু তারপরে বলো যে তবলাটা কোন অ্যাঙ্গেলে আছে, তুমি বলতে পারবে না, ঠিক আছে, বিকজ তোমার চোখটা ওইটাই খুঁজছে, ঠিক, বুঝতে পেরেছো? ম্যানিফেস্টেশন তো সে তুমি চাইলে ঠিক আছে, কিন্তু সংকল্প নিচ্ছ, তার জন্য ক্রিয়া করছো না, তুমি তো কিছুই হবে না। আর ফলের আশায় সংকল্প নিলে কোনোদিন সে সংকল্প পূরণ হয় না, ঠিক আছে। ও অত যদি ভেবেই যদি হয়েছে, হয় না, কাদের হবে, ওই তুমি 10 বার ফেলছো, 2 বার হয়ে যাচ্ছে, এই বোধহয় 2বারই হয়ে গেল, আর না, এই যে এটা যদি তোমাকে ফেলি, 10 সার্কামস্টেন্স একই থাকলে 10বারই হবে, ঠিক আছে। যে মাঝে মাঝে হচ্ছে সেটা অনিত্য। ম্যানিফেস্টেশন কি করে কি হবে, ম্যানিফেস্টেশন যদি করতে হতো, এবার যে দুটো দেশের ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের লোকও ম্যানিফেস্ট করছে আমরা জিতে যাবো, আবার এদিকে রাশিয়াও বলছে আমরা জিতে, কর্ম করতে হবে, তুমি তোমার ইচ্ছা, তুমি ইয়ে করবে, শিল্পী হবে, ভেবে তুমি চোখ বন্ধ করে ভাবছো আমি প্রচুর 1000 লোকের সামনে গান করছি, এতে কী ছাতার মাথা হবে, চোখ খুলে দেওয়া বাড়িতে বসে আছি, ওইটাই ব্যাপার। একটা প্রশ্ন খুব ভাবায়, শিল্পীরা কি বাস্তব থেকে একটু দূরে? আমি শিল্পী নই, সরি, আমি শিল্পী নই, শিল্প করি, শিল্পী এখনো হতে পারিনি। কেন এরকম কেন জানি না, শিল্পী তো শিল্পী হয়ে গেলে তো পরমেশ্বরের ছোঁয়া পেয়ে যাবো, তবেই তো শিল্পী হবে, নাহলে পরে কেউ শিল্পী হয় না। গান করলে কি গায়ক হয়? যখন গান করতে করতে তুমিই গান হয়ে যাবে, তখন তুমি গায়ক হলে বা শিল্পী হলে, ঠিক আছে। শিল্পী তো ওটা হয় না। দেখো এইগুলো সব বাজারি ব্যাপার, এগুলোর সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আমি শিল্পী বলতেই পারি, আমি যখন অ্যানাউন্স করছি বাইরে গিয়ে, আমাকে তো বলছে শিল্পী আসছে, তেমন ওর সঙ্গে ঝগড়া করবো, তুমি শিল্পী বললে কেন, আমি তো শিল্পী নই। সো ও উপচারিক ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, আর কি বলছো, শিল্পের বাস্তব থেকে দূরে? শিল্পীরা, আমি জানি না, শিল্পী হয়নি, তবে দেখছি বাস্তব থেকে, বাস্তব কোনটা বাস্তব তোমার কাছে? চোখে যেটা দেখছো সেটা তো? হ্যাঁ। স্বপ্ন কোন চোখ দিয়ে দেখো?
মনের চোখ। সেখানে না না, বলো তুমি, সেখানে তো লাইটও নেই, লেন্সেরও ব্যাপার নেই, স্বপ্ন কোন চোখ দিয়ে দেখো? মানে স্বপ্ন এক্সিস্ট করছে তো, হুম। মেবি স্বপ্ন, বাস্তব কোনটা? এক্সিস্ট করছে, এটা বাস্তব তো। তাহলে ঠিক আছে, সবই বাস্তব। মায়া যে মায়া, মায়াটাও বাস্তব, মায়াটা আছে, এটা বাস্তব। ইলিউশন আছে, এটা বাস্তব। ইলিউশন বাস্তব না, বাট ইলিউশন হয়, মানুষ হ্যালুসিনেটেড হয়, এটা তো বাস্তব। হুম। না এত লোক ভূত দেখছে কি করে, এত লোক ভগবান কালী ঠাকুর দেখছে কি করে? আরে কালী ঠাকুর দেখতে পাচ্ছি, কি করে দেখছি? হচ্ছে তো, দেখছে, সেটা তো সত্যি। সেটা হ্যালুসিনেট হতে পারে কি সত্যি হতে পারে, সেটা সে জানে। বুঝতে পেরেছো? তাকে তো দেখাচ্ছে। তাকে দেখাচ্ছে, তার ব্রেনে মনে হচ্ছে দেখছে, তাই দেখছে। হতে পারে চোখের ভুলটাও তো সত্য। চোখে যে ভুল দেখছো সেটা তো সত্য। ঠিক আছে, বলো। অনেক কিছু ভেবে ফেলছি। ভাবো না, কোনো চাপ নেই। এই উত্তরগুলো খুব আনএক্সপেক্টেড, কেন জানি না। না আমার কাছে কেন কারণ আনএক্সপেক্টেড আমি 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 জানি না। সবার কাছে আনএক্সপেক্টেড হবে যারা বাচ্চা হতে চাইছে না। আমি বাচ্চা হতে চাইছি। আচ্ছা। আমি সিম্পলি জাস্ট আমার চাইল্ডহুডে ফিরে যাচ্ছি, আগে যেমন ছিলাম। এক এক করে নিজেকে ডিপ্রোগ্রামও করছি। পাথরের মূর্তি দেখেছি তো? পাথরের মূর্তি তৈরি করে কি করে? ওই জোড়া দিয়ে দিয়ে পাথর মূর্তি তো না, না ভেঙে ভেঙে, খুদে 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 খুদে। মূর্তি কোথায় থাকে তাহলে খেপা? পাথরের ভেতরে তো, তোমার ভেতরে রয়েছে। ঠিক আছে, তোমার ভেতরে রয়েছে, ওটাকে খুদে খুদে বের করতে হবে, ডিপ্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম হয়ে গেছি আমরা, জন্ম থেকেই প্রোগ্রাম। বুঝছো? বাবা মা যখন থেকে জন্ম দিচ্ছে, শেখাচ্ছে এইটা বাজে, এইটা ভালো, প্রথম ভুল ওইখানে করে ফেলছে, ওইখানে প্রথম ভুল করে ফেলছে। এই যে থটস, এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা উচিত অনুচিত। ঠিক আছে, সো এইগুলো দিয়ে দিয়ে আমরা তাহলে তৈরি কি হয়েছি। করলে ভালো হয়? কিছু না করলে ভালো হয়। যেরকম ইচ্ছা ছেড়ে দেবে। এক্স্যাক্টলি ছাড়বে। ওয়াই? তোমার সন্তান, ঠিক আছে, তোমার না, তুমি জানতে নাকি ও আসবে? মেবি তুমি সন্তান চেয়েছো। তা কি মানে, আমি আমি মানছি যে কিছু না তো করলে মানছো ভালো না। হয়। না, কিছু না, তুমি মানছো মানেই তো প্রবলেম। জানো, আমাকে জিজ্ঞেস করেছো, উত্তর দিতে দাও। ওকে, বলি আমি, হ্যাঁ বলুন। তো এই যে বাচ্চা জন্মেছে, আর বাচ্চা কি মা বাবার নাকি? তাই মা বাবার মাধ্যম, মা বাবা একটা মাধ্যম প্রাণটা আসার। আমরা ভুল করে ফেলি। আমরা হয়তো এই যে তুমি তোমার কথা বলো, তোমাকে তুমি মনে করো তোমার মা বাবা তোমাকে চেয়েছে না, তো জানতোই না তুমি আসবে। মেবি সন্তান চেয়েছে, মেবি ছেলে চেয়েছে, খুব স্পেসিফিকলি হতে পারে। আর এই তো বাজারে আলু কিনতে গেছো, তুমি বেছে বেছে 10টা আলু নিয়ে চলে আসলে এবং সেটাকে ভালোবাসছো। ঠিক আছে, মা বাবা সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক আছে, ছেড়ে দাও। আরে ভুল করবে তবেই না শিখবে। ভুল করবে তো তুমি তাকে আমরা অনুভবই করতে দিই না। আমরা মনে করি কেয়ারিং এর নামে ও সর্বনাশ করে ফেলছি। কেয়ারিং এর নামে ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ করে ফেলছি। কেয়ার, বাচ্চা এমন পয়দা করে যে নিজেকে নিজে রাখতে পারে। ছোট থেকে পয়দা করো, তবে গিয়ে যদি কিছু হয়, তবে নিজেকে চিনতে পারবে না। বাচ্চা মদ খাচ্ছে, খেতে দাও মদ। কুসঙ্গে জড়িয়ে গেছে, একদম দাও। লিভার খারাপ হলে ওই বুঝবে তখন। লিভার খারাপ হওয়ার আগে মদ খেয়ে যখন অ্যাক্সিডেন্ট করবে রাস্তায়, ওই বুঝবে। সেন্স নিজের থেকে আসতে হবে। সেন্স কোনোদিন মারপিট করে আসে না। আর তুমি যেটা করছো সেটা ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চার, একদম ক্ষতি হচ্ছে, নিজের স্বাভাবিক বৃদ্ধির বিকাশের পক্ষে ক্ষতি। আমরা ভাবি কই, আমাদের নিজস্ব চিন্তা কই? সবই তো ধার করা চিন্তা, সবই তো। কি তোমার শিক্ষা, কি তোমার মা বাবা, ছোটবেলা থেকে বেড়ে ওঠো, কলেজে যাও, স্কুলে পড়ো, বিয়ে করো, যাই করো, সব তো অ্যাকুমুলেটেড শিক্ষা। তোমার নিজের অনুভূতি কি আছে? ও একটা থেকে শিখেছ, ওই লোকটা জ্ঞানী লোক, উনি বলেছে তাহলে ঠিকই হবে, দ্যাটস ওয়াই আমি মানছি। এই মানার কোনো মানে নেই। হয় জানো অথবা জানো না, সিম্পল হিসাব। মানার কোনোই মানে নেই। আর যখনই মানবে তখন জানা তো। সেক্ষেত্রে তো আমি
ডিপ্রোগ্রামড হয়েও যেটা শিখবো। না, ডিপ্রোগ্রাম হলে আর তুমি কিছু শিখবে না, কেন? অনুভব করবে। ঠিক আছে, শেখানো জিনিস অনেক। অনুভূতিটা আমার কোথা থেকে আসবে? অনুভূতি কোথা থেকে আমি আসবে? আমি আমি নিজের একটু দাঁড়াও, কথা বলি। বলে দিই ছোট্ট করে। হ্যাঁ, বলুন। তুমি যে আঙুলটা দিয়ে ওখানে আগুনটা লাগাই, কোথার থেকে আসছে অনুভূতিটা? ছ্যাঁকাটা খাবে, হাতটা সরাবে, ওখান থেকে আসবে অনুভূতি। সেই অনুভূতিটা তো খুবই কি বলবো, কি? মানে ফিজিক্যাল, হ্যাঁ, রাইট? ফিজিক দিয়ে শুরু করতে হবে তো। ভেতরে পৌঁছানোর প্রথম রাস্তায় তো যে বাইরে। তোমার যদি বাইরে না থাকে তাহলে তোমার ঘর থাকবে পৃথিবীতে? বাইরেটা আছে বলেই তোমার ঘরটা ঘর, নাহলে এটাও বাইরে হয়ে ঠিক যেত। ঠিক, আই এগ্রি। ঠিক আছে, ফিজিক্যাল বডি তোমাকে আগে জানতে হবে। ফিজিক্যাল বডির মাধ্যমেই তোমার যাত্রা শুরু করতে হবে, তবে গিয়ে তুমি অ্যাস্ট্রাল বডি আর তোমার ইনার কনসিয়াসনেসের কাছে পৌঁছতে পারবে। ফিজিক্যাল বডি দিয়েই তোমার যাত্রা শুরু করতে হবে, ফিজিক দিয়ে, মায়া দিয়েই শুরু করতে হবে মায়া কাটানো। আগে স্বীকার করতে হবে মায়া আছে ভাই, কিছু করার নেই। এসব মায়া, এসব না, অস্বীকার করতে পারবে না। আগে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, দেন তারপর ট্রিটমেন্ট হবে। তুমি ডাক্তারকে যে গেলে, ডাক্তারকে তো অ্যাকসেপ্ট করতে হবে তোমার জ্বর হয়েছে। ডাক্তার যদি নাই মানে ওষুধ দেবে। হয়তো জ্বর হয়ও নি, তোমার মনে হচ্ছে জ্বর হয়েছে, তবুও ডাক্তার ট্রিটমেন্ট করবে। যখন দেখবে যে এটা তোর শরীরে না মনে রোগ, তবুও ডক্টর ট্রিটমেন্ট করবে, ওষুধ দেবে, এবং প্লাসিবো এফেক্ট হবে, তাতে তোমার রোগও সেরে যাবে। দেখো যারা ভূত দেখে বলে, তাহলে যদি তুমি তাদের বলো হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, দেহ গল্প করতে বলে যাবে তোমার সাথে, খুব কমফোর্ট জোন থাকবে, তোমায় পছন্দ করবে। মানুষ সবসময় কনসোলেশন চায়। ঠিক আছে, তো সত্যিটাকে জানার জন্য তাকে আগে কনসোল করতে হবে, আগে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, ওটাই আর কি। অনুভূতিও তো ফিজিক্যাল না, ফার্স্ট স্টেপে ফিজিক্যাল। কারণ অনুভূতি বোঝার জন্য তোমার তো সেন্স অর্গানগুলো ঠিকঠাক থাকা লাগবে। ঠিক আছে, এনি কাইন্ড অফ অনুভূতি সেটা ফিজিক্যাল স্তরেই প্রথম হবে। মন কোথায় থাকে? সেখান থেকে কোথায় থাকে মন? অনেকে বই পড়ে অনেক কিছু ধরবেন অনুভব তোমার করে। মন কোথায় থাকে? বই পড়ে মনের খোঁজ নিচ্ছে, অদ্ভুত জেনারেশন। কোথায় থাকে মন? শরীরে ফিজিক্যালি তো কোথাও থাকে না মন বলে তো তাহলে এত কিছু নেই। মন করছে কি? মন থাকে মাথায়, হ্যাঁ, ভাবাচ্ছে কি, কাজ করাচ্ছে কি ঠিক তোমার? বলছেন, ঠিক বলছেন, সব একদম। কেমিস্ট্রির খেলা, রসায়নের খেলা, হরমোন সিক্রেট হচ্ছে, সব বুঝছো তুমি। কিন্তু যখন তুমি একটা কাজ করতে যাও, গিয়ে দোমনা হয়ে যাও, মন তো একটা, দোমনা কি করে হয়? তাহলে আরেকটা বিপরীত কথাটা তাহলে কে বলে তোমার ভেতর থেকে? সেই মনই বলে। না, কি করে? মন তো একটা, মন তো বলছে এটা কর। ও, কে বলে করো না? এ ঠিক হচ্ছে না বস, করিস না, না 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 না, করি করি করি, আই নিড ইট, এটা মন বলছে। আরেকটা কে বলছে? কে বলছে? তুমি বলছো। আরেকটা ভগবান বলছে, জীবাত্মা বলছে, ইওর ইনার কনসিয়াসনেস, তুমি তো ভগবান। ঠিক আছে, বুঝছো? চর্মচক্ষুর নাই সে জ্যোতি, দেখতে পাবা তাহারে, দেখলে রূপ পাগল হওয়া, ধরতে তারে আহারে। বুঝছো? বলো, হয়েছে? ইন্টারভিউ কমপ্লিট? না না, ও আছে, শোনার এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা বেশ, শোনো তুমি। কি বুঝতে পারছিস? কিছু বল। কোয়েশ্চেন না, তুই কি বুঝতে পারছিস? কেন? ও কি বুঝবে? ও কাজ করছে, ধ্যান করছে ওখানে, অত বোঝার কিছু নেই তো। কি বুঝবে? ও কিন্তু নিজের কাজে একদম পুরো মনোযোগী। তাই তো, ওইটাই তো, ওইটা সাধনা করছে। ওই ক্যামেরাটাই ওর ঈশ্বর, ও সাধনা করছে এখন। ও কি বুঝবে? ওর এত দরকার নেই। ও যদি আমার কোনো কথা না শুনতে পারে, তবে গিয়ে বুঝবো ক্যামেরাম্যান হয়েছে।
কথা তো কানেই গেছে, কানে গেলে হবে না। বিদ্যাসাগর সেই বলতো না, কোথা দিয়ে ব্যান্ড পার্টি চলে যাচ্ছে, বিয়ের ব্যান্ড, ওকে জিজ্ঞেস করছে, বুঝতে পারছে না, বলতে পারছে না, ঠিক আছে, ওটাই সাধনা। হয় না? তুমি তুমি কি করো, মানে ইন্টারভিউ নেওয়া ছাড়া আর মানে সাংবাদিকতা বাইরে কি করো? আমি আইটিতে কাজ করি। আইটিতে কাজ করো তো, ঠিক। আইটিতে কাজ করে কি ধান করবে তুমি? আইটিতে কেন 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 এটা নিয়ে একটু কথা আইটিতে হোক তুমি তো তাহলে। কাজই তো করো তুমি রবিবারের জন্য, তাও কি বলবো? হ্যাঁ, কি করব তাহলে? ছুটির দিনের জন্য যে কাজ করে সে কাজের প্রতি তার কোনো ভালোবাসা থাকে না। জীবিকা রোজগার করতে হবে, ওইটাই তো। টাকা উপার্জন করতে হবে। এবার আমরা ভেবে নিই টাকা ইনকাম করা খালি ওই একই রাস্তা। এখন তো টাকা ইনকাম করার কোটি কোটি রাস্তা, করো না। আমি তো জানি না আমি কি করব। তুমি কি জানো না তুমি? আমি জানি না টাকা ইনকাম করার কোটি উপায়, আমি তো জানি না। এখানে তো মুশকিলটা। তুমি কি করছো এটা? তুমি বলছো না এক মিনিট, ভাঙতে, তুমি কি করছো এটা? টাকা ইনকামই তো করছো। টাকা ইনকাম হবে বলে করছি, কবে হবে কে জানে। কবে হবে, কবে হবে হবে। এখন টাকা ইনকামের জন্য যদি তুমি চাকরি এখন তো বরঞ্চ টাকা আমার যাচ্ছে। দ্যাটস ওয়াই তো এটাই বলছি, টাকা 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 আমাদের যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, টাকা দরকার, মানি নিডেড। এইটা করতে গেলেও তো আমাকে চাকরিটা করতে হবে। হ্যাঁ, এইটাই প্রবলেম। তুমি চাকরিটাও করছো টাকার জন্য, চাকরির জন্য চাকরি করছো, কাজের না, প্রোডাক্টিভিটি বাড়বে চাকরির কি জন্য করে? চাকরি করছি না, তাহলে এটা সত্যি কথা। প্রোডাক্টিভিটি বাড়বে কি করে? তুমি বলো আমাকে, কিভাবে মানুষের প্রোডাক্টিভিটি বাড়বে কি করে? তুমি যে কাজটাও করছো, যে ডেটা জমা দিচ্ছ, তাই তোমার কোনো ধ্যান নেই। আমি মানছি আপনার কথা। বলুন, আমি এখন আমার পডকাস্ট করাই ধরুন আমার সত্যিকারের ইচ্ছা, যেখানে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। আমি কি বাবার পয়সায় পডকাস্ট শুরু করব? না, বাবা বসে পড়াশোনা শুরু। তাহলে আমি ক্যামেরাটা কিনবো কোথা থেকে? আমি কি বলছি, তুমি যে চাকরিটা করছো, হ্যাঁ। চাকরিটা করতে তো বারণ করছি না। তুমি উল্টো বুঝে ফেলছো। চাকরি করতে কেন বারণ করো? পাগল নাকি? তাহলে কি বলছেন বলুন ঠিক করে। ভালোবেসে করো, যখন যেখানে থাকবে সেইটা করবে, ওই মোমেন্টে রয়েছে ওইটা ফুললি দেখবে, আর বোঝা লাগবে না, এনজয় লাগবে। তুমি আর কিন্তু অফিস থেকে তখন থাকা হয়ে বাড়ি ফিরবে না, চনমনে হয়ে বাড়ি ফিরবে। মোমেন্টে বাঁচো, কাজ করছো, ডেটা করতে হচ্ছে, ওটাই করে যায়। তুমি পৃথিবীর সেরা ডেটা অ্যানালিসিস্ট। আমার এখন এই মুহূর্তে এটাই করে, এই করতে করতে দুম করে মরে যাবো আমি। একদিন ট্রাই করে দেখো, তোমার গোটা জীবন পাল্টে যাবে ওই দিনকে। একদিন ট্রাই করে দেখো, ভালোবাসো, ধ্যান দাও, কনসেন্ট্রেট করো, ধ্যান দিয়ে একদিন একটা কাজ করো তুমি, ঠিক আছে? তুমি সেই মানুষটাই থাকবে না যেটা তুমি কাজ করে আগে ছিলে। তো তখন বুঝতে পারবে আমার কাজেও এত রস আছে, আমার কাজেও এত ইন্টারেস্ট আছে, ভালো জিনিস তো এটা। ইন্টারেস্টিং জিনিস বলেই কাজ। কোনো কাজ যদি ইন্টারেস্টিং না হতো তাহলে কাজ হতোই না। কারো না কারো তো ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্য কাজটা করছে। আমি একটা মানে কোট পড়েছিলাম। কোটটা খোলো, গরমকাল পড়ে গেছে। মার্টিন লুথার কিং এর বোধহয় কি ছিল বলছে? এই, তুমি যদি স্ট্রিট সুইপারও হও সেটাও তুমি ভালোবেসে করো, যাতে এমন করে ভেবে করো যে তোমার জন্মই হয়েছে এটা করার জন্য, and you Exactly. be the best. But আমরা তো কাজ করি টাকার জন্য। কি বলছি, সত্যি তুমি কি- অফিস করছো রোববারের জন্য, তাহলে অফিস হবে কি করে? মন তো রোববারে পড়ে আছে। আমি মানছি, কিন্তু আমাদের বাড়িতে যেই লক্ষ্মী মাসি কাজ করছেন, তিনি কি করে ভালোবেসে বাসন মাজবেন আমি এই ব্যাপারটা বুঝতেই পারছি না। তুমি একদিন ভালোবেসে বাসনটা মেজে দেখো, লক্ষ্মী আমার ভালো মাসিকে বাদ লাগবে, দাও। আমার ভালো লাগবে সেটা। আমি কি জানি, মেজে দেখো, ভালোবেসে মেজলে তো ভালোই লাগবে। ভালোবেসে যা করবো ভালোই লাগে, ভালোবেসে যেটাই করবে সেটাই ভালো লাগবে। ধরো কথা তোমার বাড়ি রানাঘাট, তোমার ধরো গার্লফ্রেন্ডের বাড়ি ধরে নাও দার্জিলিং, হুম দেখা সাক্ষাৎ হচ্ছে না, হুম তুমি তো দেখা করতে চলে যাবে, হুম কষ্ট মনে হবে? না ইন্টারেস্টিং জার্নি হবে। হুম বাবা একটা কাজ দিয়ে পাঠাতো দার্জিলিং, বাড়ি পা ফেলতেই তোমার ল্যাদ লাগবে। কারণ কি, তুমি যে কাজটা করতে যাচ্ছ ওইখানে সেটাতে ভালোবাসো তুমি, আর এই যে কাজটা করতে এটা ভালোবাসো না।
এই যে আমার কাজের বিভেদ করে ফেলি, ঘর মুছছে তো দারুণ কাজ, তো ঘর মুছছে তো কি হয়েছে, ঘর যদি পরিষ্কার না থাকে তো কি দিয়ে কি হবে, দারুণ কাজ। স্নান করাটা একটা ভালো কাজ, নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়াটাও একটা ভালো কাজ। হুম। আমার প্রপারলি খাইও না, প্রপারলি ঘুমাইও না, এই জন্য আমাদের এই অবস্থা। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে, বলো। নিজের ঘরটা আমি ভালোবেসে মুছতে পারি, হুম, অন্য কারোর ঘরটা কি করে গিয়ে ভালোবেসে মুছবো? কোনটা তোমার নিজের ঘর? তুমি টাকা দিয়ে বানিয়েছো বলে? তোমার প্যারামিটারের দোষ আছে, কোন প্যারামিটারটাকে তুমি, ঠিক আছে, উইক প্যারামিটার। হুম। আমার ঘর, কোথায় ঘর তোর? তুমি এই বাড়িতে এসছো, আবার চলে যাবে। সেটা তো কনফার্ম। হ্যাঁ। আমি তো বুঝি না মানুষের তো দেরি করে কান্নাকাটি করে কেন, মানুষ চলে গেলে কেন কাঁদে আমি জানি না। হুম। জন্মানোর সময় কান্নাকাটি করা উচিত, জন্মেছে তো জানতোই তো, মরা তো শুরু করে দিয়েছে, মায়ের পেট থেকে বেরোবা মরা শুরু হয়ে যায়, জীবন শুরু হয় না, মৃত্যু শুরু হয়ে যায়, তাই না? এই আমি ভাবছি জীবন পড়ে না, মরা শুরু হয়ে যাচ্ছে, যেই দিন থেকে ধরাধামে এসছো মরার প্রসেস সেদিন থেকেই শুরু হয়েছে। এ তোমার শরীরটা যে বাড়ছে, এটা তোমার জীবনটা যে বাড়ছে, সেটাও মরারই প্রসেস। মরা তোমাকে হোমিওপ্যাথি ওষুধ মতো আগে রোগটা বাড়িয়ে দেয়, তারপরে কি করে, বুঝছো? তো জন্মানোর সময় কান্নাকাটি করে না, ওটাই ভালো, পরে গিয়ে কোনো মানে নেই। যে মরে আছে সে বেঁচে থেকে কি করবে, কে কোনদিন বেঁচে থেকে কি করেছে বলো? তুমি যত খুশি করে নাও, জীবনে যত বড় তোমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হয়ে যাও, হুম। তবুও তুমি ওই 70 বছর পরে পায়ের ধুলোতেই থাকবে। ঠিক আছে, প্রত্নতত্ত্ববিদরা বলেন যেখানে আমরা বসে আছি পার স্কোয়ার ফিটে মিনিমাম 10 থেকে 15টা লোকের লাশ আছে, সভ্যতা তারই নিদর্শন দেয়, ইতিহাস তারই সাক্ষী। ঠিক আছে, তুমি কি করবে? যত খুশি করো, 10 কোটি টাকা করো, 100 কোটি, বিলিয়নার হয়, যে মুকেশ আম্বানি ফামি সবাই রয়েছে, তো তারপরে কি? না তাতে তো, হ্যাঁ আমি মানছি, তাতে কি এই প্রশ্ন করলে তো মুশকিল, কেন মুশকিল কিন্তু কেন? অনেকে তো অনেক দ্যাট কিছু ডাজন্ট মিন করছে। তুমি কিছু করবে না। আমি বলছি করার কোনো মানে নেই। এইবার যখন বলছি করার কোনো মানে নেই, হুম। তারপরে যখন তুমি করবে তখন সেটা ভালোবাসা হবে, কারণ ভালোবাসার কোনো মানে নেই। আর ভালোবাসার মধ্যে যদি তুমি কারণ বা মানে খুঁজতে চাও তাহলে ওটা ওখানেই ফেড আউট হয়ে যাবে, কারণ যে কারণে ইয়ে করবে কেন ভালোবাসার জন্য সেটা যথেষ্ট নয়, সেটা অনিত্য, সেটা চলে যাবে। ঠিক আছে, অকারণে যদি তোমার কোনো জিনিস ভালো লাগে, এই অকারণে ভালো লাগছে, তোমার এই কাজটাতে একটা অকারণ ভালো লাগে, তাই না? এটা ভালোবাসার জায়গা, ভালো লাগে। সকালবেলায় তুমি ভোর 5টা নাগাদ তোমার কি দায় পড়েছে, তুমি কাজ করতে চলে এসছো, তাই না? না না, সে তো কিছু স্বার্থও থাকে মানুষের সব সময়। স্বার্থ থাকলে, স্বার্থ তো থাকে, স্বার্থই তো ওইটাই তো, স্বার্থের সাথে অবশ্য ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ঠিক এটা আছে, খুব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা। হ্যাঁ। না একদম না স্ট্রেট। আমি বলতে চলেছি বলছি, এক্ষুনি, বলো হ্যাঁ। বলো বলো বলো। আমি ভালোবেসে কাজ করছি, হুম, আমি আজকে দৌড়ে যেখানেই আছি কিনা, প্রচুর এখন যেই ভাইরাল ব্যাপারটা, ঠিক আছে, সামওয়ান ইজ লিভিং মাই ড্রিম ওয়্যার আই ওয়ান্ট টু বি, হুম, হুম, হুম। সে হয়তো না ভালোবেসেই পেয়ে গেছে আবার ভাইরাল। তুমি এখন যেখানে রয়েছো সেটা বাইরা। অনেক মানুষের স্বপ্ন, সেটা তো ভাবছো না? হ্যাঁ অবশ্যই। না, না অবশ্যই অবশ্যই অবশ্যই, আমার তোমার আমার তোমার হ্যাঁ, অবশ্যই ওয়াজ ভেরি মাচ ফিবল। একটু ফিবল, ঠিক আছে। না হ্যাঁ, না, দিস ইজ পুরো কনফিডেন্টলি কি দিস করে ইজ বলবো? ইট, বিকজ আমরা নিজেকে ভালোবাসছি না। তুমি যে বেঁচে আছো তার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করেছো কোনোদিন? না। কেন? হাউ লাকি ইউ আর, আজকে তুমি ভোরবেলা উঠে এসছো, তোমার সঙ্গে প্রায় 10 লাখ লোক ঘুমিয়েছে, তারা ওঠেনি। এই ব্যাপারটাকে কবে অ্যাপ্রিসিয়েট করবে? তোমায় গোটা একটা জীবন দিয়েছে, নিজেকে প্রণাম করেছো কোনোদিন? নিজেকে আয়নায় দাঁড়িয়ে প্রণাম করেছো? ভালোবেসেছো? তো কি করবে তুমি? অন্যকে ভালোবাসবে কি করে?
তোমার টাকা থাকলে তবে না তুমি দেবে আমাকে, তাই না? ধার করে দিতে হবে। তোমার যদি তোমার নিজের প্রতি নিজে প্রেম না থাকে তুমি কী করে দেবে প্রেম? ধার করে দিতে হবে। ধার করা প্রেম সব ধার করা প্রেম। ঠিক আছে, খুব ভালোবাসি আমি তোমায়। ঠিক আছে, কালকের বাজে ব্যবহার করো, দেখবা যে গলা মালা পরাতে যাচ্ছিলো সে গলা টিপতে 2 মিনিট লাগবে না। ঠিক আছে, আপনি ভালোবেসেন কাউকে? আমি সবাইকে ভালোবাসি, এখন পারি ভালোবাসতে, বিকজ আমি নিজেকে ভালোবাসি। হ্যাঁ। এখন প্রচুর সবাইকে ভালোবাসি, কাউকে আবার কি প্রেমের কথা বলছো? প্রেমের কথা বলছো কি? মেয়েকে ভালোবেসে প্রেম করে বিয়ে করা? সব মিলিয়েই বলছি। হ্যাঁ, সে হয়েছে, আমি তো বিয়ে করেছি, তো আমি সেপারেটেড। আমার ছেলেও আছে, হ্যাঁ, ওর মার সাথে থাকে। তো আমি তোমায় ভালোবাসছি, এখন তোমার সাথে প্রেম হচ্ছে, তোমার সাথে প্রেমই হচ্ছে। ঠিক আছে, এই প্রেমটা নষ্ট হয়ে যাবে কখন বলো তো? কখন? যখন তোমায় নিয়ে বেডরুমে চলে যাবো, তোমার হাঁচি কাশি পাদা সবার খেয়াল রাখবো। ঠিক আছে, হ্যাঁ, তিক্ত বিরক্ত হয়ে যাবে। তুমি প্রেম করছো সপ্তাহে 2 দিন 3 দিন, ঠিক আছে, তোমার বেস্টটা দেখাচ্ছ প্রেমিকাকে, প্রেমিকা বেস্ট দেখাচ্ছে, তারপরে তুমি নাকের ময়লাটা যে পেছনে গুজ্জো সেটা দেখতে পাচ্ছি না, ওটা বাড়িতে গুজ্জো। ঠিক আছে, ওই যেমন দেখি হাই সালা, এই মধ্যে এই মাসের মধ্যে এইটাও ছিল, তখন ভালোবাসা স্বার্থ তো, কারণ আছে তো, পেতে চাই, পজেস করতে চাই, মালিকানা জমাতে চাই। কোথায় ভালোবাসা? এমন বাড়ি খুঁজে পাওয়াই মুশকিল যেখানে কোনো মা বাবা কোনোদিন পড়েনি, সালা বিয়ে করে মরলাম। বুঝেছো, সবাই বলে। তাহলে কি একটু সংসার বিরোধী বা সংসার করবে না, তাহলে সংসার কি? ভালোবাসা বেঁচে আমি থাকবে? সংসারটা কি আগে বলো? তুমি সংসার যেটাকে বলছো না, আমার কাছে টোটালটাই সংসার, টোটালটাই, বাইরে ভেতরে দুটোই সংসার। আচ্ছা, ভেতরটাও সংসার, বাইরেটাও সংসার। অবশ্যই বাইরেটা মায়া, বাট মায়া এক্সিস্ট করছে। এটাই তো মজা, এটাই মজা। তুমি যদি মায়াটাকে ধরেও নাও, তো মায়াতে চলতে হবে। মায়ের ট্রেনে উঠেছো, মায়ের টিকিট কেটেছো, মায়ের কচুরি কচুরি খেয়েছো, খেয়েছো তো। সংসার মন দিয়ে করো, সন্ন্যাস হয়ে যাবে। ঠিক আছে, খুব মন দিয়ে করো। যে জিনিসটার থেকে, যে জিনিসটার পুরো রস নিতে পারবে সেই জিনিসটা থেকে মুক্তি হয়ে যাবে, মুক্ত পেয়ে যাবে। তুমি না জানলে মুক্তি পাবে না। যে সেক্স যে জানে না, সে সেক্স থেকে কোনোদিন মুক্তি পাবে না। ঠিক আছে, ব্রহ্মচারী সেই হতে পারে যে সেক্সকে জানে, সেই তারই সম্ভব ব্রহ্মচারী হওয়া। যে সেক্সকে জানেই না, কাছ থেকেই দেখেনি, সে খালি দুর্নামই করবে। আর অন্ধকার পেরিয়ে তো খেপা, তবেই আলোতে যেতে হবে। আর অন্ধকারটাই তো সত্যি, আলোর তো উৎস আছে। যে জিনিসের উৎস থাকে, উৎস হাঁটিয়েও নেওয়া যায়। অনিত্য, এই সূর্য গ্যাস ফুরিয়ে যাবে একদিন, বিজ্ঞানী তো তাই বলছে। অন্ধকারই সত্য, অন্ধকারে কোনো প্রবলেম নেই তো, অন্ধকারে জাস্ট লাইট নেই, আর কিছু নেই তো, কোনো ভয় নেই। এই ঘরটা যদি আজকে রাত্রিবেলা লাইট অফ হয়েছে, কিছু নেই, যেরকম বসে আছি যেরকম করছি তাই হচ্ছে, ভয় কিসের? মায়ের গর্ভে তো 310 দিন ছিলে, কষ্ট হয়েছে? অন্ধকারে প্রবলেম হয়নি তো? অন্ধকারে তো বীজ পুঁততে হবে, বীজকে আলো রেখে তো পুঁতবে, গাছ হবে না। অন্ধকারে তো দরকার আছে, অন্ধকারই হচ্ছে ফার্স্ট স্টেপ আলোকে চেনার। ওই জন্য রবীন্দ্রনাথ বলেছিল, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। অন্ধকারের ভেতরেই যে আলো থাকে সেইটাই তোমার আলো। ঠিক আছে, সো যে জিনিসটাই করছো
আমি তো এটাই বলবো, সবাই ভালোবেসে করো, তাহলেই ভালো থাকবে। সিম্পল হিসাব। যেটা ইচ্ছা সেটা করার ফার্স্ট স্টেপ হচ্ছে যেটা ইচ্ছা না সেটা করা বন্ধ করা। ঠিক আছে? কারণ যেটা ইচ্ছা তুমি দুম করে তো করতে পারবে না। ফার্স্ট স্টেপ হচ্ছে যেটা ইচ্ছা করছে না সেটা করা বন্ধ করো। ঠিক আছে? ব্যাস, তাহলেই ঠিক হয়ে যাবে। তোমার ধরো আজকে পডকাস্ট করতে ইচ্ছা করছে না, করো না, কি হবে? তবে ইচ্ছেরও একটা ব্যাপার আছে, ইচ্ছে দুদিক থেকে আসে। একটা তোমার আপনিও ভেতর তো থেকে। আমাদেরকে এতটা সময় দিলেন, সময় বলে কিছু আছে নাকি? মানে আপনার সময় বলে কিছু, ইচ্ছা করছিল, সময় আপনি বলে তো কিছু আমার আছে? জন্য করলেন। হ্যাঁ, না আমার আমি ইচ্ছা এত করছে দূর তাই। থেকে না এসেছি। না, ওটা বলা আচ্ছা, আমার ইচ্ছা না করলে আমি তুমি এখানে এসে বসে থাকতে, গল্প করতে, বাড়ি চলে যেতে। আমি ইন্টারভিউ দিচ্ছি বিকজ ইচ্ছে করছে, তোমার একটু গল্প করছি। ইন্টারভিউ কি, গল্প করছি, ইচ্ছে করছে তাই। ইচ্ছে না করলে ধরি তুমি তোমার ক্ষমতাই নেই আমাকে 2 মিনিট বসিয়ে রাখার। তোমার কোনো প্রশ্নেরই ক্ষমতা নেই। তুমি যত পার্সোনাল থেকে ডিপ কোয়েশ্চেন করো, আই উইল নট বি এফেক্টেড বাই ইউর ওয়ার্ডস। অলওয়েজ ইটস ইউ বাবা। ঠিক আছে? দায় নিজে নিতে শেখো। ও বলছিল আমি গেলাম না, ভাই তোমার ইচ্ছে করছিল, তোমার ইচ্ছেটা তার বলার সঙ্গে সিঙ্ক করলো, দ্যাটস ওয়াই হাত পা চলা শুরু করে দিল। বুঝছো? ইচ্ছের ব্যাপার আছে, 2 রকমের ইচ্ছে আছে, একটা মনের ইচ্ছে আর একটা ভেতরের ইচ্ছে, অর্থাৎ যেটাকে বলে অন্তরাত্মার ইচ্ছে। এই দুটোকে বুঝতে হবে। মনের ইচ্ছেটা ইচ্ছে না, মন তো ইচ্ছে করছে চ দেখি এখন একটা বিড়ি খাই, ইচ্ছে করছে, কারণ নেই কিন্তু, খেলে বা না খেলে। কিন্তু যখন কেউ তোমার মারতে আসছে, তখন কিন্তু তোমার ইচ্ছা অনিচ্ছা কাজ করছে না, তখন সংকল্প কাজ করছে। আই হ্যাভ টু সেভ দিস জ্যাকেট, বিকজ আমাকে এর মধ্যে থাকতে হবে, এইটার মধ্যে থাকতে হবে। সো আই হ্যাভ দ্যাট বেসিক রাইট টু প্রোটেক্ট ইট। তোমার কোনো ইচ্ছে পিচ্ছে কোনো কারণ নেই, ইচ্ছে না করলেও তুমি লড়বে। ইফ মুমেন্টস টেল ইউ টু ফাইট, দেন ফাইট। মোমেন্টে বাঁচবে, মোমেন্টই সত্য। দের ইজ নো টুডে অর টুমোরো নেভার কামস, ইয়েস্টারডে টুমোরো নেভার কামস। অনলি যেটা হচ্ছে এটাই সত্য। এতক্ষণ যা করে এসছো তার কোনো ভ্যালু নেই, কিচ্ছু নেই, হাত দিয়ে ধরতে পারবে না, ছুতে পারবে না, হারিয়ে গেছে। এইটাই সত্য। প্রেজেন্টে বাঁচতে শুরু করলেই জীবন বিউটিফুল হয়ে যায়। এনি পারপাস মানে লাইফের একটাই পারপাস আছে, লাইফের কোনো পারপাসই নেই। আমরা বেঞ্চমার্ক তৈরি করি, আমরাই ফুলফিল করি, না করতে বলে হা হা করে কেঁদে মরি, কোনো মানে নেই। অনলি পারপাস অফ লাইফ ইজ টু লিভ। জীবনটাকে বাঁচাই পারপাস, খেপা, বাঁচাটাই পারপাস। দিস ইজ, তুমি পারপাসেই রয়েছো, এটাই পারপাস লাইফের, আর কোনো পারপাস, বাকিগুলো বানানো। আমি জীবনে বড় গায়ক হবো, এই আমার জীবনের লক্ষ্য। হলে না কি করবে তখন? তোমার জীবন নেই, জীবন থেকে দেখবা মরার মতো ঘুরে বেড়ে সব লোকজন। জীবন আছে, আত্মা আছে কোনো এদের মধ্যে? সব বাধ্য হয়ে খাচ্ছি, বাধ্য হয়ে ঘুমোচ্ছি। খিদে পেলে খাও, না পেলে খেও না, সিম্পল হিসাব। একটা জিনিস ঠিক করে হবে, বাকি সব ঠিক হয়ে যাবে। আমরা তো খিদে না পেলেও খাই, আর খিদে পেলেও খেতে পারি না। আলটিমেটলি তো একটা সোসাইটিকে মেনে আমি চলছি। বললেন না যে ইচ্ছা করলে খাবো, না করলে খাবো না,
ইচ্ছা করলে যে খাবো হ্যাঁ সেটা কিন্তু নির্ভরশীল। কেন অবশ্যই আমি চাল খেতে পারবো না তো, বিস্কুটের প্যাকেট আমার সঙ্গে তো রাখবা ভাতটা লাগবে। আর ব্যাংক বিস্কুটের প্যাকেট সঙ্গে রাখবা বিস্কুটের প্যাকেটটাও তো কিনতে আমাকে ভাতই দোকানে লাগবে যেতে কেন? হবে। হ্যাঁ তো কিনতে দোকানে যাবে কিনবে মা চাকরি ছেড়ে দিতে বলছি আমি? না 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 না, আমি সেটা বলছি না, তাহলে কি বলো? আমি বলছি আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা দোকানে যে ডটস কানেক্টেড। দাঁড়াও বলে দিচ্ছি, দোকানে যদি যেতেই হয় তুমি আগে কিনে প্যাকেটে ভরে রাখবে ব্যাগে। খেপা এগুলো আমাদের এক্সকিউজ। এক্সকিউজ ঠিক নয়। অবশ্যই আমি আপনার কথার সাথে মানে আমার agree কোনো বা- কথা না 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 না, এক মিনিট প্রথম দুটো জিনিস ক্লিয়ার করি। এগুলো আমার কোনো কথা না, আমার কোনো মতামতই নেই। মতামত সত্য থেকে দূরে টেনে নিয়ে যায়। পয়েন্ট অফ ভিউ খুব বাজে জিনিস। আমার কাছে তোমার কাছে কি সত্যি সত্যি, তোমার কাছে আবার সত্যি আলাদা রকম নাকি? আর যখনই তোমার কাছে সেটাকে বাঁধবে, ইট উইল নট সত্যি এনিমোর, আর থাকবে না সত্যি। ইট উইল নট বি ট্রুথ, থাকবেই না। ভালোবাসা ল্যাংটো হয়, প্রেম ল্যাংটো হয়, সত্য ল্যাংটো হয়, উলঙ্গ হয়, উলঙ্গ অ্যাজ ইট ইজ। এই জন্য বলে সার্চ করবা হতে অ্যাজ ইট ইজ। সত্যকে যদি তুমি পয়েন্ট অফ ভিউয়ের মালা পড়াও, অন্য কিছু হয়ে যাবে, সত্য থাকবে না। ধরো তুমি একটা বারে গেছো, কথা মদ খাওনি, কিন্তু বাড়িতে যখন বেরোচ্ছিলে কোন এক মাতালের সঙ্গে তোমার ঝামেলা হয়ে গেছে, তার গ্লাসের মদটা তোমার গায়ে পড়ে গেছে। তোমার মা যদি বা বাবা যদি জানে যে তুমি বারে গেছিলে এবং গায়ে গন্ধ, কি বুঝবে? মদ খেয়েছি। কাকে প্রমাণ করবে এবার? পাড়ার লোককে ডেকে আনো, কি বলবে? জাজ, সুপ্রিম কোর্টের জাজকে ডেকে আনো, কি বলবে? সত্যিটা কি? তুই মদ খাওনি। বুঝছো? সত্যি ডিফারেন্ট জিনিস, সত্যি একটাই হয়। এর নাম হিন্দল। আমাদের অনেকেই আমরা চিনি, আমাদের ব্যান্ড ফেরির আমাদের ড্রামার ইজ এ ভেরি গুড মিউজিশিয়ান, দুর্দান্ত বাজায়। মানে 3 বছর ধরে জাস্ট ড্রামসটা শিখছে। আই ক্যান বেট ইট, যেও প্রচুর লোককে বিট করে দেবে ওর ট্যালেন্টে। হ্যাঁ, ট্রেমেন্ডাস ড্রামার, খুব ভালো বাজায়। আমাদের ব্যান্ডের মেম্বার বলে বলছি না, আদতেই এটা ভালো। 3 বছর ও যে জায়গাটায় যোগ্যতাটা তৈরি করেছে, সব সম্ভব না। ঠিক আছে, সাধক না, এও একটা সাধক। সাধক বলতে আমরা যেটা বুঝি, তিলক ফিলক কেটে দাঁড়িয়ে বড় করে বেরিয়ে পড়লো ঝোলা নিয়ে, না ভাই। আরে খেপা, তোমার বাজারে যদি ঘুম না ভাঙে, তুমি পাহাড়ে গিয়ে আরো ঘুমিয়ে পড়বে। ওখানে জাগাবে কে? ওখানে ব্যথা দেবে কে তোমায়? ও আরো হ্যালুসিনেশনের মধ্যে ঘুমিয়ে পড়বে, হতে যাবে সাধু, হয়ে ফিরবে। এ বলছে, সাধুরা বলছে সংসার সব ত্যাগ করে ফেলি, সব কিছু এখান থেকে নিচ্ছে। আর বলছে সংসার ত্যাগ করেছে, নিচ্ছে সব কিছু, সবই এখান থেকে। আবার এটাই গালাগালি করে, অদ্ভুত থিওরি, বুঝছো? ভিড়ে একলা হতে পারলেই তো তুমি সন্ন্যাসী। ভিড়ে একলা হও, একলা হতে তো কিছু, একলা তো একলা হতেই পারবে না। ভিড়ে যদি তুমি একলা না হতে পারো, একলা থাকতে পারবে না। একলা হয়তো বসে থাকবো, মাইন্ড তো আমার থাকবে না, মাইন্ড ওখানে পড়ে থাকবে, মাঠে ঘাটে পড়ে থাকবে। একলা হলে কি করি? ভিড়ে একলা হবে, বুঝছো? এখানে আমার মতামত এই আমি বলে দিচ্ছি অন স্ক্রিন, আমার এখানে কোনো মতামত নেই। আমার যেটা উপলব্ধি হয়েছে আমি এটা বলেছি। আমি যে সত্যিটা বলতে বাধ্য, আমি বলছি বলে সত্যি না, সত্যি বলে আমি বলছি, জেনে বলছি, বুঝছো? আমার কোনো ক্রেডিটই নেই এখানে, আমার কোনোই ক্রেডিট নেই। তোমাদের ব্যান্ড কতদিনের হলো? আমাদের ব্যান্ড 7 বছরে পূর্ণ হবে, 7 বছর পূর্ণ হবে। আর আমি জয়েন করেছি 3 বছর। ও 3 বছর ধরে জয়েন করছি, 3 বছর ধরে একসাথে সংসার করছি। কি করে পরিচয় হলো, কি করে দাদার সাথে? কঠিন ব্যাপার এটা। হচ্ছে
একটা কম্পিটিশন চলছিল নিউজ 18 বাংলায় ভিডিওটা। আচ্ছা তো আমি গেছিলাম অন্য একটা ব্যান্ডের সাথে, ঠিক আছে, তখন সেটাও পার্মানেন্ট ছিল এমন ব্যাপার না, বলেছিল এটা অ্যাটেন্ড করবে। তো আমি গিয়ে তখন দেখি ফেরি আছে, তোমার ব্যাপার ফেরি এসেছে, তো ওরা তো চ্যাম্পিয়ন হবে স্বাভাবিক, এরকম একটা ব্যাপার। আর যে ড্রামারটা ছিল তখন সন্দীপ দা, তখন ও সন্দীপ ছিল ফেরির ড্রামার ছিল, ফেরি ড্রামার ছিল এবং সেটা ফাউন্ডার মেম্বারই ছিল কিন্তু সন্দীপ দা। তো এবার সন্দীপ দা আমাকে চিনতো, আমাকে আমি জানি না কেন আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ টাইট বাজছে, এত সুন্দর বাজছে। সেই দিনই আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে রাতে ফিরে আমার কাছে সন্দীপদার ফোন, তখন রাত 12টা। ও ব্যান্ড কন্টিনিউ করতে পারছে না, তুই কি বাজাবি? হ্যাঁ আই জয়েন, আমি বাজাবো। ওর নাম হচ্ছে অয়ন, ও খুব ভালো গিটার বাজায়, দুর্দান্ত অসাধারণ গিটারিস্ট। ও গিটার তুমি একটু পরে শুনবে। ওর সাথে আমার কালকেই আলাপ হয়েছে, কালকের থেকে ওর সাথে প্রেম হয়ে গেছে আমার, ঠিক আছে? এটাই তো প্রেম, বলছিলেন একটু আগে, প্রেম ভালোবাসা, এই ভালোবাসা, এই প্রেম কারোর জন্য কিছু করা প্রেম না। আমি যদি তোমার জন্য, তুমি এসছো বলে তোমায় দয়া দাক্ষিণ্য করে তারপরে ইন্টারভিউ দিতে বসতাম, আমি ক্লেমই করতে পারবো না আই লাভ ইউ। তুমি এসছো, আমি খুশি হয়েছি, এটা প্রেম। কারোর জীবনে খুশি থাকাটা প্রেম। তোমায় ভালোবাসি, এতে আমার খুশি, এতেই আমি হ্যাপি, দিস ইজ প্রেম, ঠিক আছে? ফুল গাছেই সুন্দর, পট করে ছিলে সেটাকে খোপায় বেঁধে ফেললে ফুলটা মরে যায়, বুঝছো? আমাদের ভেতরে সব রয়েছে অহংকার, পজিটিভনেস, পজেস করা, কোনো কিছু একবার কিছু করার প্রবলেম হয়ে যায়, স্বার্থপর চলে এসে ঘেটে খাওয়া হয়ে যায়, বুঝছো? মেলা হয়েছে, ও একটা গান শুনি, ও বাজা একটু, একটা বাজা তুই সি মেজোতে। হ্যাঁ, প্রেম না হলে কিন্তু সিটা ধরতি না। কি করে সি বাজালে তুমি? ওরে না থাকে, এর কোনো কারণ নেই, কোনো কারণ হয়ে গেছে, কোইন্সিডেন্স, ঠিক আছে? কোনো কানেকশন নেই, ভুলভাল কথা, কুসংস্কার জন্য হয়ে না, ঠিক আছে? হয়ে গেছে কোইন্সিডেন্ট। তুমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছো, ঠাকুরকে ডাকছে, ঠাকুর গাড়ি পাঠাও, 10 মিনিট পরে একটা গাড়ি আসলো, ঠাকুর পাঠায়নি, সরি ম্যাম, ঠাকুরের অত কাজ নেই তোমার গাড়ি পাঠাবে, ঠাকুর কি উবের খুলে বসে আছে? পরমেশ্বরের কাছে আমাদের ভাব দেখেছো? ঠাকুরের কাছে কি আমরা কি করি? ঠাকুর যেন বাবার চাকর, আমার চাকরি দাও, পাশ করিয়ে দাও, এই দাও, ওই করাও, তোমার কথা শুনবে পরমেশ্বর, অর্ডার দিচ্ছ, কখন জিজ্ঞেস করেছো ভগবান ভালো আছে তো? কখনো জিজ্ঞেস, এই দাও, আবার ঘুষও দিই মাঝে মাঝে, এইটা করলে আমি এই মানত করেছি, এইটা করলে এই তোর সোনার চোখের তোর কালী ঠাকুরের কী দরকার? কালী ঠাকুর তোকে বলেছে সোনার চোখ দে আমাকে, সোনা নিয়ে কালী ঠাকুর কী করবে তুই বলো আমাকে? যে মূল্যবালাতেই খুশি আছে, 2 টাকা মূল্য তোমার সোনা, তুমি তাকে তুমি ঘুষ দিচ্ছ। সাইকোলজিটা বুঝো, বাইরে থেকে দান মনে হচ্ছে, ভেতরে কি এটা দিচ্ছি, গিভ অ্যান্ড টেক পলিসি। বিকজ আমরা ছোট থেকে এভাবেই তো বাবা তো মানুষ করছি, কেন কেন মানুষ করছি তোমায়? তাই দেখবে বলে। সন্তান নেই কেন? দেখবে বলে। খেপা ভালো লাগে আজ সবই যত ভালো না লাগার ছিল, মেনে নিতে হয় এই জীবনের বোকামি, আলাদা হবার খোঁজে ভিড়েতেই ফিরতে হয়, আর ন্যায়হীন আদালতে সাজতেই হয় আসামি। বসন্ত ডেকে ফিরে চলে যায়, সে তো আসে না,
চৈত্রের সাদা কাফনেই মোড়া থাকে হাহুতাশ, বাঁকা ঠোঁটে লেগে থাকে জল, সে তো আর হাসে না। কর্তব্যের দায়ে পড়ে থাকে স্বপ্নের লাশ। এটাই জীবন, এটাই জীবন, এটাই জীবন, এটাই জীবন। তুমি আমি হাত ধরে কিছুদিন ঘুরি রাস্তায়, তারপর খুঁজে নি বিছানা ভীষণ সস্তায়। তারপর কিছু ব্যথা, কিছু স্মৃতি, কিছু হাহাকার, আর আয়নায় মুখ দেখে হঠাৎ লুকোনো চিৎকার। কি চেয়েছি কি পাইনি সবই আজ ব্যর্থ হিসাব। নির্বাক আকাশের তারাগুলো তারই জবাব। তবু রোজ স্বপ্ন দেখে এ দু চোখ কিসের দায়। অবশেষে একদিন এক মুঠো ছাই গঙ্গায়। এটাই জীবন, এটাই জীবন, এটাই জীবন, এটাই জীবন। অ্যাকচুয়াল জীবন এটাই জীবন, এর বাইরে অনেক কিছু আছে। ঠিক আছে, এটাও লিখেছিলাম টাইম, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না মানুষজন ওইসব। ঠিক আছে, ছেলেবেলেগুলো, দুঃখটা ছেলেবেল না মানুষের। এই গানের কিন্তু কোনো কিছু নেই, গানের মধ্যে তেমন কিছুই নেই। এই একটা জরাজীর্ণ ব্যর্থতার একটা ছবি, নাথিং। এই গানটা অতটা ভালো গান নয়। ঠিক আছে, ওই অর্থে ভালো নয়, মানে যাতে জীবন নেই, এই গানে জীবন নেই। এই গানটা গেলে গানটার মধ্যে জীবন লিখেছি আমি, জীবন নেই। জীবনকে অ্যাপ্রিসিয়েট করবে তো গান, প্রচুর আছে, লাখ লাখ আছে। আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা। ধুইয়ে দাও আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে ঘুমিয়ে আছে, জড়িয়ে আছে না, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। এই তো গান। সুরফুর গেছে, প্রচুর ফুল ফুলেছে, ছেড়াও সুর, ছেড়াও সব বাদ দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে, কি ঘুমিয়ে আছে? অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। এই জন্য পরমেশ্বরের কথা বলেছি, সে অনির্বচনীয়।
তাকে বলে এক্সপ্রেস করা যাবে না যে ভগবান কি, বোকা বোকা প্রশ্ন। যে জানে ভগবান কি কাকে বলে কথাতেই বলতে পারবে না, বিকজ এটা অনির্বচনীয়। যে জন আমার না বুঝলি না, ওই ছিল আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। এগুলো বাধে, এগুলো আমাদের তৈরি, এগুলো থিওরি, ছন্দ তান কিছু নেই, ঠিক আছে? গানটা আছে তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার। এই তো বলেছি, এই জীবন, এটা জীবন, ঠিক? ওই তুমি ছেড়ে চলে গেলে গানে তো জীবন থাকতে হবে না, তবেই গানটা জীবনমুখী হবে, ঠিক আছে? এই যেগুলো সকল জীবনমুখী বলে, কোথায় জীবনের হতাশা বোধটা রয়েছে, সেই ব্যাপার কই? যে তুমি হাজার ভেঙে যাওয়ার পরেও যে দুটো লাইন শুনে উঠে দাঁড়াবে, দুটো লাইন শুনে বুঝবে এ না বস এইটাই জীবন না, জীবনের পরেও কিছু আছে, কই সেটা? তবেই গানটা হবে জীবনমুখী। সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখুক আর যে অরিন্দম ঠাকুর লিখুক, বুঝছো? গান তখনই জীবনমুখী হবে যখন সে জীবনের কথা বলবে, জীবনে ব্যর্থতা না, জীবনের কথা না, ব্যর্থতা না, অ্যাচিভমেন্ট, জীবনের কথা বলবে, হাউ লাইফ ওয়ার্কস, সেটা যে গানটা ডিসক্রাইব করে দেখাবে সেটাই জীবনমুখী গান। ভালো খারাপ তো আমি ওই ওই অর্থে বলিনি, সবই ভালো। সারা রাতটা হুলুক বুলুক কইরে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি, তুমি দেখছো এটা একটা সেক্সুয়াল গান, এটাও তো হতে পারে। সারা জীবনটা তুমি বরবাদ করে এসছো, শেষ বেলায় এসে পাড়ের করি তুমি পেয়ে গেছো। ঘুমায় কি ভয়ে আমি একা ছিলাম, ঘুমাই না তো ডরে, এই ঘুমাই না তো ডরে কেন? পরমেশ্বরকে ডর করি কেন আমরা? এই তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি দাদু কেন লিখে গেছে? তোমার পূজার ছলে এই যত পুজো হচ্ছে, যত সব ভুলে থাকার ঝামেলা। এ কীভাবে ভুলে থাকার? ভাই তুমি এগুলো রাখো, শান্তিতে থাকো, আমাকে আমার চৈতন্য দিও না, আমাকে ভগবত্ব দিও না, আমাকে মায়াতে থাকতে দাও। মায়াতে কী করে ভালো করে থাকতে পারি এটা দাও, এগুলো রাখো, ফুল প্রসাদ দাও, নকুলদানা নাও, ধুবে, আমাকে চেতনা দিও না। চেতনা মেরে ফেলার নামই হচ্ছে এখনকার দিনে পুজো। পুজো কিন্তু পুজো না, দিস ইজ নট পুজো। ওই যে বলছি তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, যে যত বেশি করে বলছে দেখবা জয় মা কালী, জয় বাবা, যত বেশি করে ফুল চড়াচ্ছে, ও ভেতরে গিয়ে দেখো, লোকটা ভেতরে ঢোকো, এরা মনে করে ভগবান একটা ডাক্তার, ঠিক আছে? এবার ডাক্তার তুমি নিজে, ভগবান ডাক্তার না। তোর রোগ সারানোর জন্য ভগবান আসেনি, সরি। আমি কী কী সব জিনিস ইয়ে করে ফেলি, ভগবানের নামে কী কী চাপিয়ে দিই, ভগবান আমার এই করেছে, না ভাই তুমি করে, এই তো তুই করলি, ক্রেডিট নেওয়া বেলা তখন আমি করেছি। আর যখন বাজে কিছু হচ্ছে, ভগবান করে কেন করলে এটা আমার সাথে? এই শালা তুই, ইটস ইউ ম্যান, ওপর থেকেও শালা বলছে ইটস ইউ, নিজে ভুল করে দিই, আমার কোনো দোষ নেই, আমি ছিলামই না স্পটে। বুঝেছি, শুনেছি ব্যাপার। বলো আর কিছু জানার আছে, আর কিছু বলবে, কিছু করবে? এই এটা কি রেকর্ড ফেকর্ড হচ্ছে? তোমার তো খেয়াল নেই, তুমি কোথায় চলে যাচ্ছ? ও ওটা ওটা দেখছো, বেশ ঠিক আছে, দেখে যাবো, কাজের মধ্যে আছে, ভালোবেসে করছি। বিড়ি খাও, বিড়ি খাও একটু, সকালবেলা উঠে একটু ব্রেকফাস্ট করতে হয়, বিড়ি খায়। নেশা করলে মানে মোস্টলি নেশা করলে গলা খারাপ হয় না? আমার হলো না, দেখি হয় নাকি। খারাপের তো কিছু নেই,
সে দিয়েছে, সে নিয়ে নেবে, চাপ কি? আমার নেশা করে যদি আমার, আপনাকে একটা আর যদি মেনটেন করতে হয় না। না কোনো কিছু মেনটেন করতে হয়। আমার স্যার বলেছিল যে গলা খারাপ হয়েছে সে গলা রাখবি না। এই বল না গান করলে এই খেতে হয় না ওই খেতে হয় না, শারীরিক কন্ডিশন থাকলে দ্যাট আলাদা ব্যাপার। কারো অ্যাসমা রয়েছে সে তো আইসক্রিম খেতে পারবে না, কারো ঠান্ডা ধাত রয়েছে সে তো খায় না, খেতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ যারা গান শিখছে তাদের বলি সব খাবে, কোনো কিচ্ছু বাদ দেবে না। খাওয়ার একটা সাধারণ মানুষ যেভাবে লাইফ লিড করে সেইভাবে করবে। গান তোমার ভেতরে আছে, তার জন্য কোনো বৈরাঙ্গের এই জাকজিক্যর দরকার পড়ে না। মেনটেন কি, মেনটেন করার জিনিসপত্র আমি রাখি না, যেটা মেনটেন করতে হয়, যে মেনটেন থাকতে পারে না। বুঝছো? গলা কি, গলা খারাপ হয়ে ভেঙে যাবে তো, ভেঙেই যাবে। তো এটা একটা আলাদা টেক্সচারে, যখন গলা ভাঙা, কালকে শো করে এসেছি। না হয়তো সেই পিচে আর উঠতে পারবেন না, অন্য পিচ আছে, গাও না। পিচটা তো ওটা আমাদের বানানো। তোমার গলা যখন যে রেঞ্জ তোমার গলায় থাকবে, যে পরিস্থিতিতে, তুমি সেটাতেই গাইবে, তাতেই মহামধুর লাগবে। এটা কোনো কথাই না। তাই তো ধরো যারা কেউ এখনকার দিনে রবীন্দ্রনাথের গান অনেক হাই স্কেলে করে, এখনকার সিঙ্গাররা যারা আছে অনেক উঁচু স্কেলে করে। তাহলে আগে তো তাহলে হেমন্ত মুখোপাধ্যায় গাইতেন, দেবব্রত বিশ্বাস তো এফ শার্পে গাইতেন, একদম খাদে। তো তার গান ভালো লাগেনি? মাথায় এগুলো, জুবিন গার্গের এখন যা পরিস্থিতি, এটা নিয়ে তোমার কি? সেটা জুবিন গার্গের ডাক্তার বলতে পারবে। মানে জুবিন গার্গের কথা বলছি। জুবিন গার্গ কি পরিস্থিতি? ওই যে সেই নেশাসক্ত হয়ে অসুস্থ হয়ে গেছিল বোধহয়, গানটা করতে পারছিল না। লাইভ পারফরম্যান্সে গিয়ে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা এখনকার লাইভ গুলো দেখি। কি বলবো, অসুস্থ হয়ে গেছে। প্রচুর লোক আছে যারা বি সিগারেট খায় না, প্রচুর লোক আছে। হেমন্ত মুখোপাধ্যায় সারা জীবন চেইন স্মোকার ছিলেন, সারা জীবন বি সিগারেট খেতেন। মান্নাদের সারা জীবন বি সিগারেট, কত বছর বেঁচে গেছে। কি এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, কেন খাচ্ছ সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আসি আসল কথায়। তুমি যদি নেশাটা দুঃখ ভোলার জন্য খাও, খুব বিপদ। এই কেন তো কোনো উত্তর নেই, কেন খাচ্ছি তাহলে? না, অবশ্যই এই কেন যখন উত্তর থাকবে না, খেলাম না খেলাম কোনো ব্যাপার নেই। তো তুমি এখন পারবে এটা ছেড়ে থাকতে? ছেড়ে থাকা তো কোনো প্রশ্নই নেই। এখন যদি বিড়ি না থাকতো তো এমনি গল্প করতাম তোমার সাথে। বিড়িটা আছে বলে খাচ্ছ? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। বিড়িটা না থাকলে তুমি খেতাম না। বিড়িটা আনা না, বিড়ি না আনার পিছনে না চলতে। না, খেতাম না। ইচ্ছা করলে আনতাম, তাতে যদি আমার এখানে একটা বিড়ি থাকতো তাও আমি আনতাম। ব্যাপারটা বোঝো, তুমি পরিস্থিতির দাস নও। তুমি তো আসক্ত তো আলটিমেটলি হয়েছো। একটা টাইমে হয়েছিলাম, এখন আর নেই। তাও কেন এত খাচ্ছ তাহলে? খাচ্ছি, ভালো লাগছে, কোনো কারণ নেই। এটাই তো আসক্তি। তুমি কেন জিজ্ঞেস করছো না তুমি খাচ্ছ না এটাই তো কেন? আসক্তি। না, তুমি কেন জিজ্ঞেস করছো না খাচ্ছ না? আমি তোমার বিড়ি খাচ্ছি, বিড়ি খেতে 5 মিনিট টাইম লাগে, হ্যাঁ, বাকি 10 মিনিট তো খাচ্ছি না, কেন জিজ্ঞেস করছো না খাচ্ছ না? বলো। এটাইকেই তো আসক্তি বলে। আমি যেটা আমি বারবার বুঝলাম, তাই ধরলাম আসক্তি তোমারটা ধরছে। আমি জিজ্ঞেস করছি তুমি কেন বলছো না যে এখন খাচ্ছ না কেন? ওই কথাটার উত্তর দাও। প্রশ্ন বুঝতে পেরেছো? তা আমি সব সময় খাবো নাকি? আমার যখন ইচ্ছা করবে আমি এক্স্যাক্টলি, এই তো বলে দিলে নিজের মুখে। খ্যাপারে। কি বলছো? না, আমার ঠিক ভুলের কোনো কথা নাই এখানে। শোনো, কোনো রকম কম্পালশন রাখবে না। আমি কি বলতে চাইছি, আমি ফ্লোতে থাকি, আমার এখন ইচ্ছে করছে খাচ্ছি, ইচ্ছে করবে না খাবো না, তবেই তুমি নেশা থেকে মুক্ত হতে পারবে। দেখো, যাদের নেশারই যারা আছে তাকে গিয়ে বলো তাদেরকে সন্ধ্যাবেলা বাড়ি বসে থেকে হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না, তুমি 3 দিন গোডাউনে ফেলে রাখো, আমার কোনো চাপ নেই। আমার তো ইচ্ছা করছে একটা সিগারেট খেতে। তো খাও না। আমি তো খাচ্ছি না। কেন? আমি ছাড়ার চেষ্টা করছি তাই। এই যে তো ভুল করছো, ছাড়ার চেষ্টা করলে জীবনে ছাড়তে পারবে না, তুমি চাপে পড়ে গেছো। ইচ্ছা করছে, দ্যাট মিনস তুমি, আমার কিন্তু ইচ্ছা করছে না, ক্রেভিংস হচ্ছে না। ইচ্ছে মিনস ক্রেভিংস হচ্ছে না, কিন্তু তোমার ক্রেভিংস হচ্ছে। দ্যাটস ইউ অ্যাডিক্টেড, আই এম নট। ঠিক আছে, এই যে দমন করার চেষ্টা করছো, এটাই তোমার ইচ্ছার নেশাকে বাড়িয়ে দিচ্ছে। এটা মানুষের থিওরি,
এটা প্রকৃতির নিয়ম, এটা শরীরের নিয়ম। তুমি যে জিনিসটা কন্ডেম করবে, ব্যাংককে যখন বেঙ্গল স্ট্রিট দিয়ে হেঁটে যায় তুমি দেখবে ওখানে কিন্তু গাঁজা লিগ্যাল, ওখানে মদ লিগ্যাল, সমস্ত রকম রিক্রিয়েশন জিনিসপত্র লিগ্যাল, প্রস্টিটিউশন লিগ্যাল। ব্যাংককে তুমি কোনো একটা মাতাল পাবে না যে মদ খেয়ে রাস্তায় ছ্যাবলাই মারবে। প্রত্যেকে বিয়ারের বোতল হাতে গাঁজা টানতে টানতে চলেছে, কেউ কাউকে দেখার দরকার নেই, শান্তিপ্রিয়ভাবে চলে যাচ্ছে। আর আমাদের এখানে মদ খেয়ে কী করে, কেন করে? বাধা দেওয়া হয়েছে। আরে জিলে খা না, তুমি যে জিনিসটা বাধা দেবে না, ইন্টারেস্ট দুম করে ওখান থেকে সরে যাবে। গাড়ি কেনার মজা তখনই লাগে যখন বাবার সাথে ঝগড়া করে কিনতে হয়, সেটাই মিডিল ক্লাস লোকেরা বোঝে। গাড়ি কেনা মজার জন্য যত্নে রাখে, বড় লোকদের ঝগড়া করে কিনতে হয় না, চাইলেই দিয়ে দেয়, সে গাড়ির মূল্যও থাকে না। বুঝছো, সিম্পল ব্যাপার। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, বলি যে জাজমেন্ট ব্যাটার করছে না, সত্যের লও সহজে। খেতে ইচ্ছে করছে, খাওয়া, তুমি বুঝিয়েছো কেন? কারণ তুমি ফুললি আমার কথা শুনতে পারবে না। তুমি হয়তো শুনছো আমার কথা, কিন্তু শুনছো না, মাথায় অন্য কিছু প্রসেস হচ্ছে। তার মধ্যে তো কোনো সিগারেটের ক্রেভিংসটাও আছে, ওটাকে মেটাও, ওটাকে মেটাও, শেষ করো, একটা সিগারেট খাও, ওর এখনই মেটাও ওটাকে, কারণ ওটাই নেশা। তুমি বলো যে ক্রেভিংস মেটে থেকে আমি যেটা সিগারেট খেয়ে ফেলি, আমি তো অ্যাডিক্টেড হয়ে গেলাম। সিগারেট যদি তুমি সত্যি ছাড়তে চাও, জীবনে ছাড়তে পারবে না। সিগারেট কেন, কোনো নেশাই ছাড়তে পারবে না, ছেড়ে যায়। বিকজ যদি তোমার সিগারেট খাওয়ার কারণ না থাকে। সিগারেট কেন খায়? স্ট্রেস, নেশা কেন করে? তুমি ভুলে থাকতে চাইছো, বিকজ ইউ আর নট প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট ইউর সেলফ। Is very much harmful for anybody, very much harmful for their intelligence, for their intellectually, for their life. খুব হার্মফুল বিষয় এটা। নিজের মনের সঙ্গে বিশ্বাসঘাতকতা খুব হার্মফুল বিষয়। যেটা মন চায় যেটা করবে, কোনো চাপ নেই। আমার যদি কেউ বলে ছাড়ছো না কেন, ধরেই নিতে, কী ছাড়বো? তুমি চলো আমার সঙ্গে 1 সপ্তাহ কাটাও, ফিজিক্যালি কাটাও 1 সপ্তাহ। তুমি আমাকে পণ করে রাখো যে 1 সপ্তাহ তুমি সিগারেট খেতেই দেবো না, আমার কিচ্ছু কোনো প্রবলেম হবে না। যে মদ খায় রোজ, বলো তাকে কেন মদ খায়? দুঃখে কিছু ভুলে থাকতে চাইছি। কিন্তু ঘটনা হচ্ছে ভুলে থাকা নয়, সে তো ভোলা। বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা। ভুলে থাকতে যে জিনিসটা কি চাইবে সেটা বেশি করে, যে তুমি শক্তি দিচ্ছ, তো কনসেন্ট্রেট করছো ওকে, পাওয়ার দিচ্ছ ওকে। সেই ব্যাপারটা কেমন বলতো, ওই হ্যারি পটারের যে ওয়ালডেমর্ট ছিল না, কি যেন সেই, আরে বল না, হ্যারি পটারের, হ্যাঁ ওয়ালডেমর্টই ছিল, ওনার নাম নিলে উনি শক্তি পেত না, খেপা। দিস ইজ ইট। মদ খেতে বারণ করা হচ্ছে, দ্যাট মিনস মদের খাওয়ার যে টেন্ডেন্সি সেটাকে পাম্পিং করা হচ্ছে। অত কিছু ছেড়ে দাও। তোমাকে দুম করে বলি, ভাই তুমি কিন্তু আজকে সারাদিনে কিন্তু ভাত খাবে না, আজ যাই করো। তুমি তো খেতেও না, আমি বলার জন্য তোমার বেশি করে খেতে ইচ্ছে করবে। খেয়ে দেখি তো কী হয়। আমি বলছি ব্যান একটা বাজে প্রসেস। এনি কাইন্ড অফ ব্যান, এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন, রেগুলেশন তোমার ইনস্টিংটাকে আপলিফট করে, আরো বেশি স্টিমুলেট করে, আর তোমাকে বানিয়ে দেয় আপাতমস্তক একটা অসৎ ব্যক্তি। তুমি কি মনে করো অসতের ইয়ে কি, পরিভাষা কি? যে নিজের কাছে অসৎ, যে মন আর মুখ সমান না, সেই অসৎ, বাকি সব সৎ। সে পৃথিবীতে বাইরে যত ভালো কাজ করে বেড়াক। হয়তো ভাবা পাগলা বলেছিল, তুমি যাহা বলনে, মানে মুখে করোনাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ।
বুঝছো, ওই তার এই এই ঠিক আছে, খুদাও এসছে খুদ থেকে।